চলেন আমরা শুরু করি। বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আমরা আজকে 2 নম্বর ক্লাসটা করব, শুনেন। নর্মালি 2 নম্বর ক্লাসটা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সেকেন্ড ক্লাসটা যেভাবে হয়, আজকের ক্লাসটা তার চেয়ে একটু ডিফারেন্ট ভাবে হবে। কিভাবে? আপনাদের যেহেতু 30 তারিখ পরীক্ষা, বিসিএস প্রিলি পরীক্ষা আছে, সো এই সময়ের জন্য অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ রাইটার যারা, তাদেরকে নিয়ে আমি আজকে লেসনটা সাজিয়েছি। কেমন? সো অন্যান্য বার যে রাইটাররা সেকেন্ড ক্লাসে থাকেন ওনারা আজকে থাকছেন না, আজকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। এখন আরেকটা বিষয় হচ্ছে, কালকে কেউ একজন দেখেন, আমি আরেকটা কথা বলে আমি ক্লাসটা শুরু করি। কালকে আপনাদের মধ্যে কেউ একজন একটা মেসেজে লিখেছিলেন, আমি মেসেজটা পড়ি নাই, বাট লিখেছেন এরকম যে স্যার আমাদের তো 30 তারিখ পরীক্ষা, কাজে যে রাইটাররা গুরুত্বপূর্ণ তা যদি আমাদেরকে আগে পড়ায় দেওয়া যেত ভালো হতো। আমি জাস্ট মেসেজের ওই অংশটুকু দেখছি। আমি আজকে মানে টোটাল এগুলো মানে এখান থেকে ওখান থেকে নিয়ে আমি স্লাইডগুলো কি করছি, আবার চেঞ্জ করছি। আমি শুধুমাত্র উনার ওই একটা কথাই আজকে ক্লাসটা রেগুলার যেরকম ভাবে ক্লাস হইতো তার চাইতে ডিফারেন্ট ভাবে আমি অন্য রাইটারদেরকে আজকে পড়াই দিচ্ছি। এটাও একটা লেসন, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা কিছু যেটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য উপকার হবে, আপনাদের জন্য ভালো হবে, সেটা আমি বিবেচনা করার সর্বোচ্চ চেষ্টা করি। অবশ্যই ডেলি টার্গেটে পড়া কমানো বাদ দিয়ে, মানে পড়া কম দেন এই কথা বাদ দিয়ে, ঠিক আছে? ওকে, চলেন। প্রথমে গত ক্লাস থেকে কিছু প্রশ্ন নিব বলেছি, দেখি উত্তর করেন। এটা কত হবে? ভেরি গুড। আমি প্রত্যেকটা ক্লাসে এরকম বিগত ক্লাস থেকে কোশ্চেন থাকবে। সেকেন্ড কোশ্চেন, 32 সিংহাসন কার রচনা? 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কালকে বলেছিলাম শ্রেষ্ঠ পণ্ডিত মৃত্যুঞ্জয়, কাজেই হচ্ছে সেই কি করবে। রোহিণী কোন উপন্যাসের নায়িকা বলেন? রোহিণী কোন উপন্যাসের নায়িকা? বঙ্কিমের রচনা কোনটা বলেন? এখানে বঙ্কিমের রচনা কোনটা? প্রথম তিনটা, এই তিনটাই রবীন্দ্রনাথের উপন্যাস, রবি দাদুর উপন্যাস। বিষবৃক্ষ হচ্ছে বঙ্কিমের। বিষবৃক্ষের নায়িকা কে ছিল বলেন তো? চরিত্রগুলো কে ছিল? বিষবৃক্ষের চরিত্রগুলো কি ছিল মনে আছে? বিষবৃক্ষের চরিত্রগুলো কি ছিল? মৃত্যুঞ্জয় বানানটা ভুল ছিল, সরি ভাই। আমি আসলে খেয়াল করি নাই। খেয়াল করি নাই বলতে আমি আসলে তাড়াহুড়ার মধ্যে করছি রে ভাই। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি, কেমন? ভেরি গুড। শিক্ষা পত্রিকা কত সালে প্রকাশিত হয় বলেন? চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা কার উক্তি? এটা ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে না, এটা ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে না। ভেরি গুড, ঈশ্বরচন্দ্র গুপ্ত। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা উক্তি। হ্যাঁ, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন কে? ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে কে? কত সালে করে মনে আছে আপনাদের? সংস্কৃত কলেজ কত সালে করে মনে আছে? 39 না? 1939? হাই খুদা, 1939-এ তো আমারও জন্ম হয়ে গেছিল ততদিনে। ওকে, আমরা আজকে শুরু করি। আমরা গুরুত্বপূর্ণ কিছু লেখা পড়বো, রাইটার পড়বো আজকে। কেমন? গুরুত্বপূর্ণ কিছু রাইটার পড়বো। এই রাইটারগুলো কালকে যে 15 জন দিছি সেই 15 জনের মধ্যে থাকবে না, কিন্তু টোটাল 45 জনের যেটা আছে সেই 45 জনের মধ্যে অনেকে কভার করবে। অর্থাৎ এখানে সব রাইটারই যে 15 জনের বাইরেও কিছু রাইটার আছে, ঠিক আছে? ওকে, 87 বছর। আপনার কি মনে হয় আমার বয়স কম? বয়স, বয়স অনেক অনেক বয়স, ঠিক আছে? কোন দিন কোন কোন দিকে চলে যায় উপরওয়ালা জানে খালি। হাসান আজিজুল হককে দিয়ে আমরা শুরু করি। হাসান আজিজুল হক। প্রথমে আমি হাসান আজিজুল হকের ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই, তারপর আমি স্লাইডে যাব। কিছু তথ্য আগে দিই, তারপর স্লাইডে যাব। হাসান আজিজুল হক, বাংলা ছোট গল্পের বরপুত্র বলা হয় তাকে। বাংলা ছোট গল্পের বরপুত্র বলা হয় তাকে। কেমন? তাহলে হাসান আজিজুল হককে কি বলা হয়? বাংলা ছোট গল্পের বরপুত্র বলা হয়। উনাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আগুন পাখি। উনাকে আগুন পাখি ডাকা হয়। ভারতের একজন শিল্পীকেও আগুন পাখি ডাকা হয়, সেই শিল্পীটার নাম কি কেউ কি বলতে পারবেন? ভারতের একজন শিল্পীকে আগুন পাখি ডাকা হয়, সেটা কে? ক্যান এনিওয়ান? আপনার গান টান খুব কম শুনেন। নচিকেতা, এই তো সেরা। নচিকেতা আমার ফেভারিট সিঙ্গার। নচিকেতা, নচিকেতাকে ইন্ডিয়াতে কি করা হয়? আগুন পাখি ডাকা হয়। আর আমাদের বাংলা সাহিত্যে আগুন পাখি বলা হয় হাসান আজিজুল হককে। হাসান আজিজুল হককে আগুন পাখি বলা হয় কারণ আগুন পাখি নামে ওনার একটা উপন্যাস আছে, যে উপন্যাসটা 2006 সালে আপনার হচ্ছে কি করছিল, প্রকাশিত হয়েছিল আর কি।
ওকে, ওকে, আসেন। হাসান আজিউল হক 1939 সালে জন্ম, মৃত্যু হচ্ছে 2021 সালে। যেহেতু রিসেন্ট মারা গিয়েছে, উনি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরিচয়, একটু আগে যেটা বললাম, বাংলা ছোট গল্পের বরপুত্র বলা হয়। ওনার উপন্যাস, উপন্যাসের মধ্যে যে উপন্যাসটা ওনাকে ডাকা হয় আগুন পাখি, এ কাজে আগুন পাখি উপন্যাসটা কার? হাসান আজিউল হকের। এটা ভালো করে মনে রাখবেন। আগুন পাখি উপন্যাসটা হাসান আজিউল হকের, এটা খুব ভালো করে মনে রাখবেন। এটা ছাড়া সাবিত্রী উপাখ্যান, সাবিত্রী উপাখ্যান উপন্যাসটার নামও মনে রাখবেন। সাবিত্রী উপাখ্যান, ঠিক আছে? সাবিত্রী উপাখ্যান উপন্যাসটাও মনে রাখবেন। আগুন পাখি এবং সাবিত্রী উপাখ্যান, এখানে গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে এই দুইটা, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আত্মজহ একটি করবী গাছ, এটা হচ্ছে উনার গল্প গ্রন্থ। গল্প, এটা উপন্যাস নয় কিন্তু, গল্প গ্রন্থ, মনে রাখবেন, গল্প। এটা ছাড়া নামহীন গোত্রহীন, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থ। জীবন ঘষে আগুন, এটা হচ্ছে ওনার আরেকটা গল্প গ্রন্থ। উনি একটা নাটক আছে ওনার, নাটকটার নাম হচ্ছে চন্দর কোথায়। নাটকটার নাম হচ্ছে চন্দর কোথায়। ওনার একটা নাটক, নাটকটার নাম হচ্ছে চন্দর কোথায়। আর ওনার একটা কিশোর উপন্যাস আছে, কিশোর উপন্যাসটার নাম হচ্ছে লাল ঘোড়া আমি। লাল ঘোড়া আমি, লাল ঘোড়া আমি, লাল ঘোড়া আমি, ঠিক আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, নামহীন গোত্রহীন কি ধরনের রচনা? নামহীন গোত্রহীন কি ধরনের রচনা? গল্প নাকি উপন্যাস? নো। উপন্যাস মনে রাখবো আমরা শুধু তিনটা, উপন্যাস মনে রাখবো শুধু দুইটা, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান। উপন্যাসও উ আছে, উপাখ্যানও উ আছে, তাহলে সাবিত্রী উপাখ্যান এবং আগুন পাখি, এই দুইটা হচ্ছে ওনার উপন্যাস। আর আত্মজয় একটি করবী গাছ এবং নামহীন গোত্রহীন, এগুলো হচ্ছে গল্প গ্রন্থ। এগুলো কি গ্রন্থ? গল্প গ্রন্থ। এগুলো কি গ্রন্থ? গল্প গ্রন্থ। স্যার মনে রাখবে মনে থাকবে কেমনে? আমি এই যে বলতেছি, শুনতে শুনতে মনে থাকবে। ওনার একটা নাটক আছে, নাটকটার নাম কি ছিল বলেন তো? নাটকটার নাম কি ছিল? চন্দর কোথায়। নাটকটার নাম কি ছিল? চন্দর কোথায়, ঠিক আছে? চন্দর কোথায়। আর উনার কিশোর উপন্যাসের নাম হচ্ছে লাল ঘোড়া আমি। কিশোর উপন্যাসের নাম হচ্ছে লাল ঘোড়া আমি, ঠিক আছে? রূপালী ব্যাংকে পরীক্ষাতে একবার একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে সাবিত্রী উপাখ্যান উপন্যাসের রচয়িতাকে। বলেন, সাবিত্রী উপাখ্যান কার উপন্যাস? সাবিত্রী উপাখ্যান কার? হাসান আজিজুল হকের। কার? হাসান আজিজুল হকের। সাবিত্রী উপাখ্যান কার? হাসান আজিজুল হকের। এবার আসেন শওকত আলী। শওকত ওসমান এবং আলীর মধ্যে পার্থক্য আছে। একজন হচ্ছেন শওকত ওসমান, আমরা এখন শওকত ওসমান পড়ছি না, আমরা এখন পড়ছি শওকত আলী। শওকত ওসমান আর আলীতে অনেকে গুলাই ফেলে, এটা গুলানো যাবে না। শওকত আলী, ওনার যাত্রা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তবে ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে প্রদোষে প্রাকৃতজন। প্রদোষে প্রাকৃতজন হচ্ছে শওকত আলী সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এটা ছাড়া দক্ষিণায়নের দিন নামও উনি একটা উপন্যাস রচনা করেন। দক্ষিণায়নের দিন নামও উনি একটা উপন্যাস রচনা করেন। আচ্ছা, আহ আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আমাকে যেটা বলতে হবে, প্রদোষে প্রাকৃতজন কে লিখছে এটা মনে রাখলেই চলবে। প্রদোষে প্রাকৃতজন কার? ওসমান নাকি আলীর? প্রদোষে প্রাকৃতজন অবশ্যই আলী, আলী ভাইয়ের। কেমন তাহলে কার? শওকত আলীর কি প্রদোষে প্রাকৃতজন, প্রদোষে প্রাকৃতজন, কেমন? উনার একটা ত্রয়ী উপন্যাস আছে, আমাকে একটু বলেন তো ত্রয়ী উপন্যাস কি? গত ক্লাসে বলেছিলাম না ত্রয়ী উপন্যাস কি? ত্রয়ী উপন্যাস হতে তিন সিরিজের একটা উপন্যাস, তিন সিরিজের একটা উপন্যাস। উনার ত্রয়ী উপন্যাস আছে। উনার ত্রয়ী উপন্যাসের নাম দেখেন, দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন। দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন, এই তিনটা হচ্ছে ওনার ত্রয়ী উপন্যাস। এই তিনটা হচ্ছে ওনার ত্রয়ী উপন্যাস, ঠিক আছে? এই তিনটা হচ্ছে ত্রয়ী উপন্যাস। এই তিনটা উপন্যাসেরই একজনই নায়িকা ছিলেন, নায়িকা হচ্ছে রোকে আহমেদ রাকি নামে একজন, রোকে আহমেদ রাকি। রোকে আহমেদ রাখি নামে একজন ছিল। এই ত্রয়ী উপন্যাস, তিনটা উপন্যাসের নায়িকা ছিলেন তিনি। একটা হচ্ছে দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন। উনার একটা মহাকাব্যিক উপন্যাস আছে যেটার নাম হচ্ছে ওয়ারিশ। মহাকাব্যিক উপন্যাসের নাম হচ্ছে ওয়ারিশ, ঠিক আছে? আর উনার কিছু গল্প গ্রন্থ আছে, এর মধ্যে হচ্ছে লেলিহান সাত, শুনো হে লক্ষিন্দর, এটা মনে রাখবেন। বাবা আপনি যান, এটা মনে রাখবেন। এগুলো হচ্ছে ওনার গল্প গ্রন্থ। আপনাদের কাছে প্রশ্ন, বৃত্তায়ন উপন্যাস কার লেখা? বৃত্তায়ন,
মহাকাব্যিক উপন্যাসটা হচ্ছে যে উপন্যাসের ধরনটা মহাকাব্যর আদলে, মহাকাব্যের আদলে যে উপন্যাস সেটাকে মহাকাব্যিক উপন্যাস বলছে। বৃত্তায়ন উপন্যাস কার লেখা? বৃত্তায়ন উপন্যাস শওকত আলীর লেখা। হাই খোদা, একটু আগে পড়ায় আসছি, একটু আগে পড়ায় আসছি। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে পড়াগুলো রিপিট করব। সাবিত্রী উপাখ্যান কার লেখা? হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের ট্রেডমার্ক উপন্যাসটার নাম কি? হাসান আজিজুল হকের ট্রেডমার্ক উপন্যাসটার নাম কি? আগুন পাখি। ঠিক আছে, এবার দেখেন শওকত আলী, মনে রাখবেন ওনার ত্রয়ী উপন্যাস এভাবে মনে রাখবেন। পূর্বরাত্রিতে, পূর্বরাত্রিতে দক্ষিণ দিক হতে, পূর্বরাত্রিতে দক্ষিণ দিক হতে কালস্রোত হয়। পূর্বরাত্রিতে দক্ষিণ দিক হতে কালস্রোত হয়। পূর্বরাত্রি, পূর্বদিন, কুলায় কালস্রোত, দক্ষিণায়নের দিন, এগুলো হচ্ছে ওনার ত্রয়ী উপন্যাস। শওকত আলীর, আলীর ট্রেডমার্ক উপন্যাস কোনটা? আলীর ট্রেডমার্ক উপন্যাস কোনটা? প্রদোষে প্রাকৃতজন। প্রদোষে প্রাকৃতজন। এটা ছাড়া যাত্রা ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা ছাড়া যাত্রা ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ঠিক আছে, শুনো হে লক্ষিন্দর বাবা আপনি যান, এটা হচ্ছে ওনার গল্প গ্রন্থ। আমি আজকে ক্লাসের পড়া ক্লাসে শেষ করাবো। জাস্ট কিপ পেশেন্স এন্ড কিপ গোয়িং। ঠিক আছে, আমি প্রশ্ন করব উত্তর দিবেন, প্রশ্ন করব উত্তর দিবেন, কেমন? ওকে, এবার আসেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে আমরা একটু দেখি। আখতারুজ্জামান ইলিয়াসের ক্ষেত্রে দুইটা উপন্যাসের কথা মনে রাখবো শুধু। কয়টা উপন্যাস? দুইটা উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কয়টা? দুইটা। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কয়টা? দুইটা। একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। আচ্ছা শুনেন কেমনে মনে রাখবো। ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন উনার অসংখ্য সিনেমাতে সেপাই মানে পুলিশের চরিত্রে অভিনয় করছে না? পুলিশের চরিত্রে অভিনয় করছে মানে সেপাইয়ের চরিত্রে অভিনয় করছে। তাহলে সেপাই কে? কাঞ্চন। আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব কি ছিল? সেপাই ছিল না? সেপাই ছিল। এবং ইলিয়াস কাঞ্চন সাহেব খোয়াব, খোয়াব মানে স্বপ্ন দেখতো, খোয়াব স্বপ্ন মানে স্বপ্ন দেখতো অ্যাক্সিডেন্ট বিহীন দেশ হবে, মানে রোড অ্যাক্সিডেন্ট থাকবে না বাংলাদেশে, অ্যাক্সিডেন্ট বিহীন দেশ হবে। এটা তার কি ছিল? খোয়াব ছিল। খোয়াব মানে কি ছিল? স্বপ্ন। তার মানে ইলিয়াস সাহেব দুইটা স্বপ্ন দেখতেন। একটা স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, খোয়াব দেখতেন সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বিহীন বাংলাদেশ হবে। এবং ইলিয়াস কাঞ্চন সাহেব তার বেশিরভাগ মুভিতে সেপাই ভূমিকায় অভিনয় করেন। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস, ইলিয়াসের উপন্যাস কয়টা? দুইটা। উপন্যাস দুইটা কি কি? একটা হচ্ছে খোয়াবনামা, আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে খোয়াবনামা আর একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাইয়ের উপজীব্য হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। আর খোয়াবনামার উপজীব্য হচ্ছে নিউমেরাস ইস্যু, ফকির আন্দোলন, বিদ্রোহ, যত বিদ্রোহ আন্দোলন আছে, তেভাগা আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে সবগুলা। ঠিক আছে, আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম ছিল হচ্ছে মঞ্জু। ওনার উপন্যাস হচ্ছে চিলেকোঠা সেপাই। এটার প্রেক্ষাপট ছিল হচ্ছে 1969, হ্যাঁ, গণ অভ্যুত্থান। আর ওনার এই চিলেকোঠা সেপাইয়ের চরিত্র হচ্ছে ওসমান আনোয়ারা, ওসমান আনোয়ারা। ঠিক আছে, আর খোয়াবনামার চরিত্র হচ্ছে তমিজ। তমিজ ছিল খোয়াবনামার চরিত্র, তমিজ। ফুলজান ছিল মেবি আরেকজন, ফুলজান ছিল। ওকে, তাহলে দেখেন ক্যারেক্টার এত গুরুত্বপূর্ণ না, ক্যারেক্টার মনে না রাখলে সমস্যা নাই, জাস্ট চোখ বুলাই যাবেন, মনে থাকলে মনে থাকলে থাকবে, না থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস উপন্যাস কয়টা? ইলিয়াস কাঞ্চনের উপন্যাস কয়টা? আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কয়টা? উপন্যাস কয়টা সবাই বলে ফেলি, কয়টা? দুইটা। কি কি? চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামা। উনার একটা প্রবন্ধ আছে, উনার প্রবন্ধের নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। এটা প্রবন্ধ গ্রন্থ যেখানে 22টি প্রবন্ধ ছিল, টোটাল 22টি প্রবন্ধ ছিল। উনার ছোট গল্পগুলো বেশ জনপ্রিয়। উনার ছোট গল্পগুলোর মধ্যে অনেকগুলো ছোট গল্প আছে। ছোট গল্পের মধ্যে আছে ছোট গল্প গ্রন্থ, গ্রন্থ কিন্তু ছোট গল্প আলাদা, ছোট গল্প গ্রন্থ মানে যে গ্রন্থের মধ্যে অনেকগুলো ছোট গল্প থাকে। অন্য ঘর অন্য স্বর, ঠিক আছে, অন্য ঘরে অন্য স্বর হবে এটা, অন্য ঘরে অন্য স্বর। খোয়ারি, তারপর হচ্ছে দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, এগুলো হচ্ছে ওনার ছোট গল্প গ্রন্থ। ঠিক আছে, আর এই ছোট গল্প গ্রন্থগুলোর মধ্যে অনেকগুলো ছোট গল্প ছিল। এর মধ্যে হচ্ছে মনে রাখবেন মিলির হাতে স্টেন গান, খুব গুরুত্বপূর্ণ একটা ছোট গল্প। মিলির হাতে স্টেন গান, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। স্টেন গান, মিলির হাতে স্টেন গান, কেমন? দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত, তারা বিবির মরদ পোলা, তারা বিবির মরদ পোলা, তারা বিবির মরদ পোলা, নিরুদ্দেশ যাত্রা, কীটনাশকের কীর্তি,
এগুলো হচ্ছে ওনার ছোট গল্প, তবে ওনার ছোট গল্প গ্রন্থ হচ্ছে এগুলা। এবার আসবো আলাউদ্দিন আল আজাদে। তার আগে আপনি আমাকে বলবেন, শুনো হে লক্ষিন্দর কার রচনা? শুনো হে লক্ষিন্দর কার রচনা? শুনো হে লক্ষিন্দর কার রচনা? কি ধরনের রচনা ছিল? শুনো হে লক্ষিন্দর এটা কি ধরনের রচনা ছিল? শওকত আলীর কি ধরনের রচনা ছিল? গল্প। ওকে, এবার আসেন ডক্টর আলাউদ্দিন আল আজাদ। আজকে একটু রাইটার আছে মোটামুটি, আমরা একটু দেখব। আলাউদ্দিন আল আজাদ অসম্ভব জনপ্রিয় একজন ছিলেন। সৃষ্টিশীল এবং সব্যসাচী লেখক হিসেবে উনি খুব সমাদৃত ছিলেন। উনি একাধারে নাট্যকার, ঔপন্যাসিক, কবি, ঠিক আছে, এরকম ওনার অবস্থা। ওনার কাব্যগ্রন্থ ছিল, একটা কাব্যগ্রন্থ খুব বেশি নাম করেছিল, সেটা হচ্ছে মানচিত্র কাব্যগ্রন্থটা। এটা ভালো করে মনে রাখবেন, মানচিত্র কাব্যগ্রন্থ ডক্টর আলাউদ্দিন আল আজাদের। এটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, অসংখ্যবার আসছে আলাউদ্দিন আল আজাদের মানচিত্র কাব্যগ্রন্থ। এটা ছাড়া লেলিহান পাণ্ডুলিপি, এটা ভালো করে মনে রাখবেন। এই দুইটা খুব ভালো করে মনে রাখতে পারলে চলবে, এই দুইটা খুব ভালো করে মনে রাখতে পারলে চলবে। কেমন? উল্লেখযোগ্য কবিতা, ওনার উল্লেখযোগ্য কবিতার মধ্যে আছে স্মৃতিস্তম্ভ, এপিটাফ, কৃষকের গান। স্মৃতিস্তম্ভ, এপিটাফ, কৃষকের গান। স্মৃতিস্তম্ভ, এপিটাফ, কৃষকের গান, এগুলো হচ্ছে ওনার উল্লেখযোগ্য কবিতা। কেমন? ওনার গল্প গ্রন্থের মধ্যে মনে রাখবেন ধানকন্যা এবং মৃগনাভি, এই দুইটা গল্প ভালো করে মনে রাখবেন। ধানকন্যা এবং মৃগনাভি, এই দুইটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তবে ওনার যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে নাটক। নাটকের মধ্যে এই দুইটা নাটক মনে রাখবেন, নরকে লাল গোলাপ, হিজল কাঠের নৌকা। নরকে লাল গোলাপ, হিজল কাঠের নৌকা। নরকে লাল গোলাপটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কর্ণফুলী। 23 নম্বর তৈলচিত্র হচ্ছে ওনার প্রথম উপন্যাস। কর্ণফুলী হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। কর্ণফুলী হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। মানচিত্র কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ, যেটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, হ্যাঁ। আর ওনার যে কর্ণফুলী উপন্যাস, সেটা হচ্ছে উপজাতীয়দের যে জীবন কাহিনী আছে সেটা অবলম্বনে। ওনার যে 23 নম্বর তৈলচিত্র ছিল, এটা নিয়ে একটা মুভি করা হয়েছিল, মুভিটার নাম ছিল হচ্ছে বসুন্ধরা। এটা 1977 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এটা 1977 সালে এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এখন আপনার কাছে মনে হচ্ছে অনেক পড়া, কেমনে পড়বো? একদমই বেশি পড়া না, আমি আবার রিক্যাপ করে দিব যখন, তখন ইজি হয়ে যাবে এটা, ঠিক আছে? কেমন? ওনার আরেকটা উপন্যাসের নাম মনে রাখবেন, সেটা হচ্ছে ক্ষুধা ও আশা। ক্ষুধা ও আশা। না, জন্মসাল গুরুত্বপূর্ণ না, জন্মসাল গুরুত্বপূর্ণ হলে আমি আলাদা করে বলতাম। এবার আমি মীর মোশাররফে চলে আসবো। মীর মোশাররফে আসার আগে যা পড়াইছি তা রিক্যাপ করছি। স্মৃতিস্তম্ভ কার লেখা কবিতা? স্মৃতিস্তম্ভ কার লেখা কবিতা? সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ। স্মৃতিস্তম্ভ কার? আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? কর্ণফুলী। মিলির হাতে স্টেন গান কার লেখা? মিলির হাতে স্টেন গান কার লেখা? মিলির হাতে স্টেন গান কার লেখা? ভাই, যে সেপাই তার লেখা। সেপাই কে লিখছে? স্টেন গান নিয়ে কে থাকবে? সেপাই থাকবে, তাহলে আখতারুজ্জামান ইলিয়াস। কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। দোজকের ওম, আখতারুজ্জামান ইলিয়াস। দোজকের ওম কার? আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? নামহীন গ্রন্থ, আজিউল হক। নামহীন গোত্রহীন, হাসান আজিউল হক। হাসান আজিউল হক নামহীন গোত্রহীন। পূর্বরাত্রি পূর্বদিন কার লেখা উপন্যাস? পূর্বরাত্রি পূর্বদিন কার লেখা উপন্যাস? শওকত আলী না? ওই যে শওকত আলীর ত্রয়ী উপন্যাস, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, তারপর কি ছিল, কুলাই কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। প্রদোষে প্রাকৃতজন কার উপন্যাস? প্রদোষে প্রাকৃতজন কার লেখা উপন্যাস? আত্মজাও একটি করবী গাছ কার লেখা গল্পগ্রন্থ? আত্মজাও একটি করবী গাছ কার লেখা গল্পগ্রন্থ? আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার আসেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, একটু বলি শুনেন। মীর মোশাররফ হোসেনের জন্ম 1847 সালে। 1847 সালে। বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। আমরা যে শাহ মোহাম্মদ সগিরকে দেখছিলাম, উনি কি ছিলেন? আমার প্রিয় লেখক হচ্ছে সমরেশ মজুমদার।
আহ, আচ্ছা, শাহ মোহাম্মদ সগির যিনি ছিলেন, শাহ মোহাম্মদ সগির কি ছিল? কবি ছিল, মুসলিম কবি। এখন মুসলিম যারা আছেন, ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, মুসলিম যারা আছেন, তাদের প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার যদি আমি বলি, প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার যদি বলি, তাহলে সেটা কে হবে? মীর মশাররফ হোসেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক এবং প্রথম মুসলমান ঔপন্যাসিক ও নাট্যকার। তাহলে মুসলমান ঔপন্যাসিক এবং নাট্যকার যেহেতু, তার মানে মুসলমান রচিত প্রথম উপন্যাসটা কার লেখা হবে? মীর মোশাররফ হোসেনের লেখা হবে। মুসলমান রচিত প্রথম নাটকটা কার লেখা হবে? মীর মোশাররফ হোসেনের লেখা হবে। কেমন? তাহলে উনার প্রথম উপন্যাস যেটা রত্নবতী, এটাই হচ্ছে মুসলমান কর্তৃক রচিত প্রথম উপন্যাস। কেমন? তবে উনার শ্রেষ্ঠ উপন্যাস হবে, তবে উনার শ্রেষ্ঠ উপন্যাস হবে বিষাদ সিন্ধু। সমরেশ মজুমদারের গর্ভধারিণী আমার সবচেয়ে ফেভারিট উপন্যাস। ওকে, এবার আসেন তাহলে উনার ব্যাপারে আমরা একটু ডিটেইলে যাই। উপন্যাস রত্নবতী হচ্ছে ওনার প্রথম উপন্যাস। এটা যে কোনো মুসলিম উপন্যাসিক রচিত প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী। এটা ছাড়া আছে নিয়তি কি অবনতি, গাজী মিয়ার বস্তানি। মনে রাখবেন, উদাসীন পথিকের মনের কথা এবং গাজী মিয়ার বস্তানি, এই দুইটাই হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। এই কারণে তার ছদ্মনাম হিসেবে গাজী মিয়াও বলা হয়, তাকে গাজী মিয়াও বলা হয়, তাকে উদাসীন পথিকও বলা হয়। এই দুইটাই ওনার ছদ্মনাম। আর ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু উপন্যাসটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। রত্নবতী ওনার প্রথম উপন্যাস, যেটা কৌতুকাবহ উপন্যাস, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড়, এই বিতর্কের সমাধানে রত্নবতী উপন্যাসের মূল উপজীব্য। আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে আছে গাজী মিয়ার বস্তানি এবং উদাসীন প্রতীকের মনের কথা। গাজী মিয়ার বস্তানি এটা হচ্ছে আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। এখানে লেখক ভেরাকান্ত ছদ্মনামে ব্যঙ্গের মাধ্যমে, ভেরাকান্ত ছদ্মনামে ভেরাকান্ত ছদ্মনামে ছদ্মনামে ব্যঙ্গের মাধ্যমে সমাজের অনাচার, অন্যায়, সামাজিক দুর্নীতি ও সমাজভুক্ত মানুষের নৈতিক অধঃপতন ও মনুষ্যত্ব হৃদয়হীন আচরণের চিত্র এখানে চিত্রিত করেছেন। বিষাদ সিন্ধু হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস। এখানে 3টা পর্বে বিভক্ত: মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ পর্ব। এর প্রধান চরিত্র হচ্ছে এজিদ। মীর মোশাররফ হোসেনের নাটক আমরা বলছি, তাইলে দেখেন উনি প্রথম মুসলিম উপন্যাসিক এবং প্রথম মুসলিম নাটকার। তার মানে তোমার নাটক যে উনি যে নাটকটা লিখছে, ওইটাই হচ্ছে কোনো মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক হবে, এটাই, তাই না? এটাই হবে। তাহলে নাটক, এখন নাটকের ক্ষেত্রে আমরা ওনার যে নাটকটা প্রথম, সেটা হচ্ছে বসন্ত কুমারী। এটা মনে রাখবেন, এটা মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক। এটা মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক, ঠিক আছে? তবে জমিদার দর্পণ, এই জমিদার দর্পণ হচ্ছে ওনার শ্রেষ্ঠ নাটক। জমিদার দর্পণ হচ্ছে ওনার শ্রেষ্ঠ নাটক। বসন্ত কুমারী এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিং এর যুবতী স্ত্রী রেবতী সপত্নী পুত্র নরেন্দ্র সিংকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র শুরু করে, পরিণামে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়। এটি এই নাটকের মূল বিষয়। তাহলে এখানে চরিত্র আমরা দেখতে পাচ্ছি কি? রেবতী, ঠিক আছে? আর ওনার শ্রেষ্ঠ নাটক বলা হচ্ছে জমিদার দর্পণকে শ্রেষ্ঠ নাটক বলা হয়। নামকরণে নীলদর্পণ নাটকের একটা প্রভাব আছে। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লা, এই চরিত্রটা গুরুত্বপূর্ণ। আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরুন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী এর মূল বিষয়। আবু মোল্লা, নুরুন্নেহার, এই দুইটা ভালো চরিত্র মনে রাখতে হবে জমিদার দর্পণ থেকে। প্রহসন, খেয়াল করেন প্রহসন গুলা কেমনে মনে রাখবো? মীর মোশাররফের প্রহসন গুলো আমরা কিভাবে মনে রাখতে পারি খেয়াল করেন, একটু বলতেছি দেখেন। মোশাররফ নামের মধ্যে কি আছে? মশা আছে না? মোশাররফ নামে কি আছে? মশা আছে। মশা আপনাকে কামড়াচ্ছে, আপনি বললেন ভাই ভাই, মানে আপনি বললেন এই মশার কামড় থেকে বাঁচার উপায় কি? এর উপায় কি? মশার কামড় থেকে বাঁচার উপায় কি? এর উপায় কি? আর আমি আপনাকে বললাম মর্টিন, মানে কয়েল, কয়েল জানান, মর্টিন কয়েল, হ্যাঁ। মর্টিন কয়েল জ্বালালেন, দেখলেন হচ্ছে কি মশা চলে গেল। তখন আপনি আমাকে বললেন ভাই ভাই এই তো চাই, মানে মর্টিন কয়েল আপনার চাই, ঠিক আছে? তার মানে তখন মশা বলতেছে এ কি, আমার কামড়ানোর রহস্য ফাঁস হয়ে গেল, এ কি আমার কামড়ানোর রহস্য ফাঁস হয়ে গেল। তাহলে মশা দিয়ে মনে রাখবো কিভাবে? মশা আপনাকে কামড়াচ্ছে, আপনি আমার কাছে জানতে চাচ্ছেন স্যার এর থেকে বাঁচার উপায় কি, এর উপায় কি? আমি আপনাকে মর্টিন কয়েল দিলাম, আপনি বললেন ভাই ভাই এই তো চাই, মশার কামড় থেকে বাঁচতে এই তো চাই। তখন মশা আমাকে বলতেছে এ কি, আপনি আমার
রহস্য ফাঁস করে দিলেন, তার মানে ফাঁস কাগজ। এগুলো সবকিছু আমি কিভাবে বলেছি? মজা করে বলেছি। মজা করা মানে হচ্ছে প্রহসন করেছি। তাহলে প্রহসন, তাহলে উনার প্রহসনগুলো বলেন তো, মীর মশাররফের প্রহসনগুলো বলেন। মনে রাখবেন এর উপায় কি, এটা হচ্ছে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন এটা। ঠিক আছে, ওকে। তাহলে বলেন ওনার প্রহসনগুলো একটু বলে ফেলেন, কার কার মনে আছে দেখি। উপায় কি ভাই ভাই, এই তো চাই। এ কি ফাঁস কাগজ। এই প্রহসনগুলো জীবনে ভুলবেন? বলেন এই প্রহসনগুলো ভুলবেন? এই যে এখানে মনে করেন ভাই ভাই এই তো চাই আসলো, অপশন দেখতেছেন, সাথে সাথে মশা দেখার সাথে সাথে এই জিনিসটা মনে পড়বে। ওকে। মীর মোশাররফ হোসেন সাংবাদিক ছিলেন দুইটা পত্রিকার, একটা হচ্ছে সংবাদ প্রভাকর, একটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এই দুইটা তবে তার সম্পাদিত দুটি পত্রিকা, এগুলো গুরুত্বপূর্ণ। কোথায় সাংবাদিক ছিলেন ওটার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। দুইটা পত্রিকার নাম খুব ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আজিজুন নেহার, এটা হচ্ছে ওনার সম্পাদনায় প্রকাশিত। আজিজুন নেহার এবং হিতকরে, দুটো হচ্ছে ওনার পত্রিকা। ওনার একটা প্রবন্ধ ছিল গো জীবন, এখানে হিন্দু মুসলিম এই দুই ধর্মের অনুসারীদের একত্র করার প্রয়াসে তিনি এটা রচনা করেন। এইটার জন্য উনি মামলায় জড়িয়ে যান। ওনার আত্মজীবনী হচ্ছে আমার জীবনী। কুলসুম জীবনী, দ্বিতীয় শ্রী কুলসুমকে কেন্দ্র করে লিখিত। ওনার কাব্যগ্রন্থের মধ্যে গোরাই ব্রিজ বা গৌরী সেতু, এটা মনে রাখবেন। মুসলিম বীরত্ব মনে রাখবেন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত উক্তি। কাইকোবাদে যাব, কাইকোবাদে যাওয়ার আগে মীর মোশাররফ থেকে আপনাদের কাছে আমার প্রশ্ন, যাত্রা উপন্যাসটা কার লেখা? যাত্রা উপন্যাস মীর মোশাররফের লেখা, তাই না? নিশাত তাসনিম, কিছু খেয়েছেন? আমাকেও যেটা খেয়েছেন সেটার ভাগ আমাকেও একটু দিয়েন, কেমন? যাত্রা শওকত আলীর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আমি কেন বলছি মীর মোশাররফ থেকে প্রশ্ন করব, মানে যার সবকিছু এখন মীর মোশাররফ হয়ে যাবে, তাই না? মানে আমি, জনাব তাসনিম, কার লেখা? যাত্রা কার উপন্যাস? শওকত আলীর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আনসার করেন, লিখেন লিখেন, এই জিনিস নাহলে ভুলে যাবেন। আমি ইচ্ছা করে বলছি এটা। ফাঁদে পা দিয়ে দিয়েছে। এভাবে ফাঁদে পা দিলে হবে? বিকাশ থেকে নাহিদ তো টাকা পয়সা সব নিয়ে যাবে। বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম মীর মোশাররফ, কেমন? বাংলা সাহিত্যে মুসলমান সাহিত্যিক রচিত প্রথম প্রহসনের নাম কি? এর উপায় কি? মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? অনেকে যে জমিদার দর্পণ বলছেন, দর্পণে নিজের চেহারাটা আজকে একটু ভালো করে দেখবেন। দর্পণ কি ছিল? উপন্যাস ছিল? নাটক ছিল না? বিষাদ সিন্ধু হচ্ছে উপন্যাস। বিষাদ সিন্ধু হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। একটা কথা মনে রাখবেন, মীর মোশাররফ হোসেনের সাহিত্য গুরু ছিলেন কাঙাল হরিনাথ। কে ছিল? কাঙাল হরিনাথ। ওই যে গ্রাম বার্তা প্রকাশিকার নাম শুনছি, যেখানে উনি সাংবাদিক ছিলেন, গ্রাম বার্তা প্রকাশিকা, ওইটার সম্পাদক ছিল। আসেন আরেক চিজের সাথে পরিচয় করাই দিই, কাইকোবাত। টায়ার্ড লাগতেছে কার কার? আমার নিজেরই লাগতেছে। আজকে আমিও ফুলটুসি হয়ে গেছি আজকে, বুঝছেন? আমি আজকে একদম ফকির হয়ে গেছি, ফকির। ফকির রাজপথের ভিক্ষুক হয়ে গেছি আমি আজকে। কেন? এটা বলা যাবে না। এই, ক্যান্সার যে বলছেন, ক্যান্সার খুব খারাপ টার্ন নিচ্ছে। কাজ যে কখন হয়ে যায় বলা যায় না, এইসব কথা বলেন না, ভুলেও এইসব জিনিস মুখে আনিন, মানবেন না। ক্যান্সারকে লিখছে ক্যান্সার। গুলিয়ে যাচ্ছে? গুলিয়ে যাওয়ার কিছু নাই। শুনেন, আপনি যা পারেন না, যা পারবেন না সেটা পরীক্ষাতে আসবে না। আপনি যা পারেন, যেটা পারবেন সেটাই পরীক্ষাতে আসবে, টেনশন করার কিছু নাই। আমি এই যে আরেকজন আছে, এই আমার দুঃখ বুঝছে, ভাবিকে মার্কেট করে দিছেন। ভাই, ভাবিকে মার্কেট করে দিছি মানে আমি বিষয়টা বুঝলাম না। মার্কেট কি করে দেয়া যায়? দাদার কণ্ঠ ছোট ছোট হওয়া দেখেই বোঝা যাচ্ছে, তাই না? পুরুষ মানুষের কষ্ট আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। ব্যাগ বহন করি নাই, ব্যাগ বহন করতে আমার কোনো আপত্তি নাই। ব্যাগ, বস্তা, দরকার হলে কাঁধে মাথায় নিয়ে বস্তা বইতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু ক্যাশ টাকা যখন পকেট থেকে চলে যায়, সেটার চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু হইতে পারে না। যারা আনমেরিড আছেন, বিয়ের ফাঁদে পা দিবেন না। আমি আস্তে আস্তে বলতেছি, নিজের পকেটের টাকা খরচ করে সেটা বলার অধিকারও আমার নাই। দরজার বাইরে সাউন্ড গেলে আমার রাত্রের ভাত বন্ধ হয়ে যাবে।
যাই হোক, আমাদের কালকে ইউনিভার্সিটি আছে, সেজন্য আমার পকেটের ভালোই খোয়া গিয়েছে আর কি। হুম। ঠিক আছে। ওকে, চলেন। বা বৌদি আমাকে মোবাইল গিফট করছিল। বৌদি বহুত কিপটা। না রে, কিপটা না, ভালো জিনিস গত বছর করছিল, এবছর আসলে আর সাহস পাচ্ছি না চাওয়ার জন্য। হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে তো লাভ নাই, যখন ওটা তখন দিতে হবে। অ্যাডভান্স মানে কি, আপনার কি ধারণা আমাদের এই 12টার আগে ডিভোর্স হয়ে যাবে? অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন। ওকে, আসেন, একটু রিল্যাক্স করলাম আপনাদেরকে অনেকক্ষণ। সাহিত্যের কড়া কড়া জিনিস পড়ছেন তো, একটু রিল্যাক্স করলাম। বেশি না, আর 3টা রাইটার আছে, পড়াই ফেলবো। কি উপহার দিলেন এখনো দি নাই? ভাই উপহার কিনা, আমার তো খুব, আমার হচ্ছে পেটের মধ্যে কথা থাকে না বুঝছেন। আমার ইচ্ছা করে যে খালি দিয়ে দিই, খালি বলে দিই। কিন্তু এখন হচ্ছে এ তো 12টার আগে তো বলা যাবে না, 12টার আগে বললে আবার 12টার পর আরেকটা কিছু দেওয়ার জন্য কালকে বলবে তুমি তো এটা আগেই দিয়ে দিছো। ভাই, কত কষ্ট জানেন, বহুত কষ্ট, বহুত। হ্যাঁ, গোল্ড, গোল্ড কিনলে, গোল্ড কিনতে পারবো। তার আগে 1 বছর আমার ভালো মতো পানি খাই, আমার কিডনিটাকে সচল রাখতে হবে, তারপর কিডনি কাউকে বিক্রি করে তারপর। কেমন? ওমা, iPhone 60! আমি কত টাকার চাকরি করি আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, iPhone 60! কাদেরকে কষ্ট বোঝাচ্ছি, এদেরকে কষ্ট বোঝানোটা ভুল হয়েছে ভাই, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ওকে ওকে, চলেন চলেন চলেন, কাইকোবাদ। কাইকোবাদ, এই যে কাইকোবাদ হচ্ছে কি, কাইকোবাদের প্রকৃত নাম কি? কাইকোবাদের প্রকৃত নাম হচ্ছে, চলে আসছে, বুঝতে হবে আপনাদের, পড়েন। কাইকোবাদের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। কাইকোবাদের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি, ঠিক আছে? কাইকোবাদের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। আর উনার উপাধি হচ্ছে কাব্যভূষণ বিদ্যাভূষণ সাহিত্যরত্ন, কাব্যভূষণ বিদ্যাভূষণ সাহিত্যরত্ন। 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ উনাকে এই 3টি উপাধি দান করে, ঠিক আছে? ওকে, আচ্ছা। কায়কোবাদ, ওনার প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কোরাইশি। উনি উনি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। উনার বয়স যখন 12 বছর, উনার বয়স যখন 12 বছর, যখন আপনি স্কুল পালানোর কথা চিন্তা করেন, যখন আপনি স্কুলে না যাওয়ার কথা চিন্তা করেন, যখন আপনি চিন্তা করেন পড়ালেখা করে কি হবে, যখন আপনি বাংলা রিডিং পড়তে দাঁত আপনার ভেঙে যায়, ওই বছর ওই বয়সে তিনি একটা কাব্যগ্রন্থ রচনা করে ফেলেন, যেটার নাম হচ্ছে বিরহ বিলাপ। তাহলে খেয়াল করেন, এই যে বিরহ বিলাপ উনি লিখছে, এই যে বিলাপ করতেছে, মানে 12 বছরের বয়সে উনি বিরহ বিলাপ লিখে ফেলছে, ঠিক আছে? ওকে, তাইলে বিরহ বিলাপ, ঠিক আছে, 12 বছর বয়সে। উনার একটা মহাকাব্য আছে, মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। সেটা হচ্ছে প্রকৃত নাম তো এটা দেখলাম, আধুনিক বাংলা সাহিত্যের, খেয়াল করে দেখেন, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। আচ্ছা, এইটা কেন বলছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি? এই কথাটা, আধুনিক বাংলা সাহিত্যের কথাটা কেন আসছে এখানে বলেন তো? সগির মধ্যযুগের, ব্রিলিয়েন্ট, সগির মধ্যযুগের, ওই কারণে। আচ্ছা, এবার শুনেন, কেন বিরহ জিনিসটা, আপনি কি জানেন ক্লাস 8 9-এ পড়া মেয়েদের আগে বিয়ে হতো? তারা সংসার কি বুঝতো? তারা যদি সংসার বুঝে, এও বিরহ বুঝছে। উনি প্রথম প্রথম মুসলিম সনেট রচয়িতা, মহাকাব্য রচয়িতা। উনি প্রথম মুসলিম সনেট রচয়িতা এবং মহাকাব্য রচয়িতা। উনার মহাকাব্যর নাম হচ্ছে মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে, আপনাদের কি মনে আছে? রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর মনে আছে? রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরী, ওইটা হচ্ছে কোত্থেকে নেওয়া হয়েছে? এই যে মহাশ্মশান থেকে, হ্যাঁ, মুনির চৌধুরীর। ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং, মুনির চৌধুরীর লেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং এটা, এবং প্রত্যেকটা জিনিস বাঙালির সাথে এত চমৎকারভাবে মিলে যায়। আচ্ছা, মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। দেখে, এটা বাংলা সাহিত্যের মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য। কাহিনী নেওয়া হয়েছে 1761 সালে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ থেকে। এখানে 3টা খণ্ড আছে এবং স্বর্গ আছে, স্বর্গ মানে অধ্যায়, অধ্যায় আছে 60টি। মহাকাব্য রচনায় ওনার আদর্শ ছিল নবীন চন্দ্র সেন। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ, যেটা মাত্র 12 বছর বয়সে লেখা। এটা ছাড়া অশ্রুমালা, শিব মন্দির বা জীবন্ত সমাধি, অমিয় ধারা, এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। ওনার কবিতাগুলোর মধ্যে আজান কবিতাটা খুব ভালো করে মনে রাখবেন, সুখ কবিতাটা ভালো করে মনে রাখবেন। এবার আমরা আমরা জসিমউদ্দিনে যাব। তো জসিমউদ্দিনে যাওয়ার আগে আমাকে একটু বলেন তো, গো জীবন কে লিখেছে? গো জীবন কে লিখেছে বলেন তো, গো জীবন, যেটার জন্য মীর মোশাররফের মামলায় জড়িয়ে যেতে হয়েছিল। গো জীবন, ঠিক আছে? বলেন তো, নিয়তি কি অবনতি কার লেখা? নিয়তি কি অবনতি কার লেখা ছিল? নিয়তি কি অবনতি, মীর মোশাররফ হোসেনের না? নিয়তি, নিয়তি কি অবনতি, নাকি না? নাকি আমি ভুল বলছি? নাকি আমি ভুল বলছি? নিয়তি কি অবনতি?
একজন যে আলী বললেন, একজন আলী বললেন কেন? এবার আসেন জসিমউদ্দিনের। জসিমউদ্দিনে কেমন? নিয়তিকে অবনতি মীর মোশাররফের। মীর মোশাররফ। নিয়তিকে অবনতি মীর মোশাররফের ভাই। মীর মোশাররফের উপন্যাসগুলোর মধ্যে রত্নবতী মনে রাখবেন, কয়েকটাই বড় একটা বলছি। রত্নবতী হচ্ছে যে কোনো মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস রত্নবতী। উনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। এটা ছাড়া নিয়তিকে অবনতিটা মনে রাখতে বলছিলাম, নিয়তিকে অবনতি মনে রাখতে বলছিলাম। আর গাজী মিয়ার বস্তানি, এটা তো আপনার উদাসীন প্রতীক, এটা উনার ছদ্মনাম, তার মানে এগুলো উনিই লিখবে, এটা তো বুঝাই যাচ্ছে। ওই যে মশার নিয়তি অবনতি হয়ে গেছে আর কি, মশার নিয়তি অবনতি হয়ে গেছে। আত্মজীবনী হচ্ছে ওইটা, ওই যে আপনার হচ্ছে গাজী মিয়ার বস্তানি এবং উদাসীন প্রতীকের মনের কথা, ওগুলো। ওগুলো আত্মজীবনীমূলক উপন্যাস আর কি, আত্মজীবনীমূলক উপন্যাস। ভাই আমি যেগুলো যেগুলো বলতেছি, যে যে কথাগুলো বলতেছি বা যে যে পড়াগুলো পড়তে বলতেছি, প্রশ্ন ওগুলো থেকে আসবে, এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না। সো টেনশন করার কিছু নাই। আমার কথাটা আমার জাস্ট হচ্ছে ভালো করে মনে রাখেন। মানচিত্র কার কাব্যগ্রন্থ বলেন তো? মানচিত্র, মানচিত্র কার কাব্যগ্রন্থ? আলাউদ্দিন আল আজাদের, আলাউদ্দিন আল আজাদের। ঠিক আছে, আমরা আর বেশি নাই, অল্প একটু আছি। জসিমউদ্দিন পল্লী কবি। আজিজুল আর আলাউদ্দিন গরমিল আমি কমাই দিব, তবে তীর আটা ময়দা সুজি গরমিল বানানের গড়টা তো ভুল লিখছেন। মিলের অভাব গরমিল, ওটাতে বসুন্নর হবে, ডসুন্নর হবে না। যে গড় লিখছেন সেটা হচ্ছে অ্যাভারেজ মিল, ওই মিল গরমিল মানে হচ্ছে মিলের অভাব। আম খাস লাগর, আরবি উপসর্গ, আরবি উপসর্গ থেকে গরমিল শব্দটা আসছে। ঠিক আছে, তীর আটা ময়দা সুজি, বুঝা গেছে, ভুল করা যাবে না, বানানে সাবধান। দেখেন আমাদের জসিম ভাই ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। উনার ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী, উনার ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী। উনার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মিলন গান। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মিলন গান। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি কাব্যগ্রন্থ, রাখালি, যেটা কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। কবর কবিতাটাই রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত, কবর কবিতা রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। উনার স্মৃতিকথামূলক রচনা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনায়, এটা বিসিএস পরীক্ষাতে আসছিল। ঠাকুরবাড়ির আঙিনায় 38তম বিসিএস আসছিল এটা। ঠাকুরবাড়ির আঙিনায়, এটা কার স্মৃতিকথামূলক রচনা? এটা হচ্ছে জসিমউদ্দিনের। উপন্যাস, সবগুলো বইতে দেখবেন উনার উপন্যাস হচ্ছে একটা বোবা কাহিনী। তবে মনে রাখবেন, বউ টুবানির ফুল নামে উনার আরেকটা উপন্যাস আছে। বউ টুবানির ফুল, বোবা কাহিনী ছাড়াও সব জায়গাতে দেখবেন হচ্ছে একটাই উপন্যাস বোবা কাহিনী। তবে মনে রাখবেন বউ টুবানির ফুল নামে উনার আরেকটা উপন্যাস আছে, বউ টুবানির ফুল। উনার নাটকের মধ্যে মনে রাখবেন পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা। পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, এগুলো গুরুত্বপূর্ণ। শিশুতোষ গ্রন্থগুলো ওনার বেশ বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে এক পয়সার বাসিটা ভালো করে মনে রাখবেন। হাসি এক পয়সার, হাসু এক পয়সার বাসি এবং ডালিম কুমার। হাসু এক পয়সার বাসি এবং ডালিম কুমার, হাসু এক পয়সার বাসি এবং ডালিম কুমার হচ্ছে শিশুতোষ গ্রন্থ। ওনার বেশ কিছু গানের সংকলন আছে, আমরা আমরা পল্লীগীতি যেটা বলি সেটা আসলে বেসিক্যালি জসিমউদ্দিনের। রঙ্গিলা নায়ের মাঝি, মুর্শিদি গান, জারি গান, এগুলো হচ্ছে ওনার গানের সংকলন। ওনার কাব্যগ্রন্থের মধ্যে আছে সৌজন বাদিয়ার ঘাট, হাসু, এখান থেকে মনে রাখবেন এটা, সৌজন বাদিয়ার ঘাট, হাসু, সুচয়নী, মা যে জননী কাঁদে, এক পয়সার বাসি। ওনার শ্রেষ্ঠ রচনা হচ্ছে নকশিকাঁথার মাঠ। ওনার যে কাব্যগ্রন্থটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। এটা চরিত্র ছিল রূপা এবং সাজু, রূপা এবং সাজু। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটা তিনি উৎসর্গ করেন তার বন্ধু আব্দুল কাদিরকে। নকশিকাঁথার মাঠ, ঠিক আছে। ওনার শ্রেষ্ঠ কবিতার সংকলন গ্রন্থ হচ্ছে সুচয়নী, ওনার শ্রেষ্ঠ কবিতার সংকলন গ্রন্থ হচ্ছে সুচয়নী। ওনার কাব্যের মধ্যে সৌজন বাদিয়ার ঘাট আছে, যেখানে চরিত্র হচ্ছে সৌজন ও দুলি। ওনার ভ্রমণ কাহিনীর মধ্যে শহরে বন্দরে চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়, এই চারটাই পড়তে হবে। শহরে বন্দরে চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়। খেয়াল করেন কিভাবে মনে রাখবেন। জসিমউদ্দিন হচ্ছে গ্রাম বাংলা নিয়ে লিখতো, তার মানে শহর বন্দর তার পছন্দ হওয়ার কথা না। তাহলে শহরে বন্দরে মুসাফির কি, শহরে বন্দরে মুসাফির কি, মুসাফির মানে পথিক, মুসাফির চলে। কিন্তু তার সেটা ভালো লাগে না, তার ভালো লাগে কি, গ্রামে, গ্রামে মানুষকে বড় করে বড় হিসেবে চিন্তা করা হয়। তাহলে যে দেশে মানুষ বড় সে হলদিপুরের দেশ, সেই গ্রামই তার ভালো লাগে। না, কাহিনী পড়তে হবে না, কাহিনী পড়ার দরকার নেই। ওনার বেশ কিছু গান আছে, এই গানগুলো হচ্ছে ওনার কেমন। এবার আমি ফরুকে যাব, ফরুকে যাওয়ার আগে কিছু প্রশ্ন করছি, কিছু প্রশ্ন পড়ছি, একটু উত্তর করবেন। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, এটা কোন কাব্যগ্রন্থের লাইন? কার সম্পর্কে বলা হয়েছে? বলে কবর, কবর, নিজের কবর হয়ে যাবে। নকশি কাঁথার মাঠ,
কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, নকশি কাঁথার মাঠ, রূপাই সম্পর্কে বলা হয়েছে। জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু, গাঁতখানি তার শাওন মাসে যেমন যেমন তমাল তরু, রূপাই সম্পর্কে বলা হয়েছে। কেমন? পল্লী জননী কবিতাটা এসএসসির বইতে আছে, এটা জসিমউদ্দিনের কবিতা। পল্লী জননী, পল্লী জননী কবিতাটা সবাই পড়ছেন? শহরে বন্দরে পল্লী জননী কবিতাটা সবাই পড়ছেন? পল্লী জননী কবিতাটা সবাই জানেন? জানেন না? পল্লী জননী কবিতাটা কয়েকটা লাইন পড়ে শোনাই, কেমন? আবৃত্তি বলছি না, মনে নাই? শুনবেন শুনবেন, কয়েকটা লাইন শুনবেন। লাইন কেন বলতেছি একটু পরে বলবো, কারণ এই কবিতাটা যেহেতু আপনার এসএসসির বইতে আছে, কাজেই এটার যে কোনো লাইন পরীক্ষাতে চলে আসতে পারে। পরীক্ষাতে এসে বলতে পারে এটা কোন কবিতার লাইন বলেন। আমি এই মাঝখান থেকে পড়তেছি, হ্যাঁ। কত কথা আজ মনে পড়ে মার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার, আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই। করিম যে গেল রহিম চলিল, এমনি প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জড়ায়ে মায়ের ডানা, ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণী সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকেমায় দূর দূর, পোচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি, ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল গড়াইছে তার সনে, রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরিয়া এসেছে তেল। এই কবিতাটা অসম্ভব লেভেলের একটা হার্ট টাচিং কবিতা। এই কবিতাটার মধ্যে আপনার অর্থাৎ মা ছেলের আপনার হচ্ছে কি আবদারগুলো মিটাইতে পারে নাই। আজকে ছেলে মনে হচ্ছে মারা যাবে, মারা যাবে অবস্থা। মা ছেলের পাশে বসে আছে, মার টাকা নাই, ছেলের জন্য যে খাবার আনবে ওষুধ আনবে এই টাকা নাই। মা তখন অতীতের যে দুঃখ, সে অতীতের দুঃখগুলোর কথা মনে করতেছে, যে আহ, এই ছেলে মার কাছ থেকে মেলাতে যাওয়ার জন্য টাকা চাচ্ছিল, মার কাছে টাকা নাই, এখন ছেলেকে তো বুঝ দিতে হবে। তা ছেলেকে মা কি বলতেছে? ছেলেকে মা বলতেছে মুসলমানের আরং দেখতে নাই, অর্থাৎ মুসলমানের কি দেখতে নাই? মেলা দেখতে নাই। কিন্তু ছেলে পাল্টা প্রশ্ন করতেছে, করিম তো মুসলমান, রহিম তো মুসলমান, করিম যে গেল রহিম চলিল, দুজনেই তো গেছে, তাহলে আমিও তো, ওরা মুসলিম হয়ে যেতে পারলে আমি যাইতে অসুবিধাটা কোথায়? এটার কোনো উত্তর আসলে মার কাছে ছিল না। আজকে ছেলের, রুগ্ন ছেলে যখন তার অন্তিম সজ্জায়, তখন বসে মা এই জিনিসগুলো স্মৃতিচারণ করতেছে। কেমন? ওকে, আপনারা আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা বলেন, জসিমউদ্দিনের কবর কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রাখালি। আজকের দিনে আমাদের শেষ পড়া, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় আপনার হচ্ছে 10 মিনিটের মতো পার হয়েছে। আর কিছুক্ষণ পরে হলো আপনাদের মাথা আর কাজ করবে না, আমি কিছুক্ষণ পর প্রশ্ন নিব। আচ্ছা শুনেন, আজকে এখন এখন কয়জন আছে ক্লাসে একটু দেখেন তো, কয়জন আছেন? 356, 400 প্লাস থাকে, উপস্থিতি দেখেন কম। আমি ক্লাস পর থ্যাংক ইউ স্লাইড আসলে সবাই কোথাও মেজবান দিচ্ছে মতো করে দৌড়াই ক্লাস থেকে চলে যাবেন না, থাকবেন। প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দিলে ক্লাসটা রিভিউ হয়ে যাবে। কেমন? ফররুক আহমদ, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। মুসলিম পুনর্জাগরণের কবি হিসেবে পরিচিত ফররুক আহমদ আপনার হচ্ছে 1918 সালে জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু হয় হচ্ছে 1974 সালে। উনি মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন, মাগুরা মনে রাখবেন, মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। কেমন? উনি মুসলিম পুনর্জাগরণের কবি হিসেবে আসলে পরিচিত আর কি, মুসলিম পুনর্জাগরণের কবি হিসেবে পরিচিত। ঠিক আছে, ওকে। উনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি, যেটাতে 19টা কবিতা আছে। এটা ওনার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটা 1944 সালে প্রকাশিত হয়। এটা ছাড়া সিরাজম মুনিরা ওনার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা ছাড়াও হাতেম তাই নামে ওনার একটা কাহিনী কাব্য আছে। উনি সনেট রচনা করেছেন। ওনার সনেটের নাম হচ্ছে মুহূর্তের কবিতা। মুহূর্তের কবিতা হচ্ছে ফররুক আহমেদের সনেট সংকলন। ঠিক আছে। ওনার শিশুতোষ গ্রন্থ আছে পাখির বাসা, হরফের ছড়া, পাখির বাসা হরফের ছড়া।
ফররুক আহমদ, প্রকৃত নাম হচ্ছে সৈয়দ ফররুক আহমদ, ওনার ডাক নাম হচ্ছে রমজান। ওনার ডাক নাম যে রমজান এটা আমরা অনেকেই জানি না, ডাক নামটা জানলাম। ওনার জন্ম হচ্ছে 10 জুন 1918। ওনার কর্মজীবন ছিল, দেখেন উনি ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন, জনপ্রিয় অনুষ্ঠান খেলাঘর পরিচালনা করতেন তিনি। ঠিক আছে, জনপ্রিয় অনুষ্ঠান খেলাঘর পরিচালনা করতেন তিনি। ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি, এটা ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থও বটে। ওনার একটা কাব্যনাট্য আছে নৌফেল ও হাতেম, নৌফেল ও হাতেম হচ্ছে ওনার কাব্যনাট্য। ওনার সনেট সংকলনের নাম হচ্ছে মুহূর্তের কবিতা, যেটা একটু আগে বললাম। ওনার কাব্যগ্রন্থ কাফেলা নামে ওনার একটা কাব্যগ্রন্থ আছে, এটা খুব ভালো করে মনে রাখবেন। কাফেলা শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রী দল। কারণ এইচএসসির বইতে আপনি একটা কবিতা পাবেন, কবিতার নাম হচ্ছে পদ্মা কবিতা। এইচএসসির বইতে একটা কবিতা পাবেন পদ্মা কবিতা, এই পদ্মা কবিতার হচ্ছে কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে চলে আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে। কোনটা? পদ্মা কবিতাটা হচ্ছে কাফেলা কাব্যগ্রন্থ। এই যে কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কাফেলা শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রী, এটার একটা কাব্যগ্রন্থ, একটা কবিতা হচ্ছে পদ্মা। এই পদ্মা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা, সনেট জাতীয় কবিতা। ওনার শিশু সাহিত্যের মধ্যে আছে পাখির বাসা, হরফের ছড়া, এই দুটো ভালো করে মনে রাখবেন। পাখির বাসা, হরফের ছড়া, এটা ছাড়াও ফুলের জলসা ওনার শিশুতোষ রচনা, ফুলের জলসা। উনি বিভিন্ন পুরস্কার পান। উনি স্বাধীনতা পুরস্কার পান হচ্ছে 1980 সালে, উনি 1980 সালে স্বাধীনতা পুরস্কার পান। আদমজি পুরস্কার পান হচ্ছে 1966 সালে, এটা হাতেম তাই কাব্যর জন্য। ইউনেস্কো পুরস্কার পান হচ্ছে 1966 সালে পাখির বাসা কাব্যগ্রন্থের জন্য। উনি 21শে পদক পান 1977 সালে। উনি 1977 সালে 21শে পদক পান হচ্ছে 1977 সালে, 1977-এ উনি 21শে পদক পান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।